যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, 18 জনের মরদেহ উদ্ধার, বিমানবন্দর বন্ধ ঘোষণা। দেশকে নরকে পরিণত করেছিল শেখ হাসিনা, বললেন রিজভী। আবারও ফিরতে মরিয়া আওয়ামী দোসররা। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে তিতুমিরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অধ্যক্ষের বিচার দাবি। এবং টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্বে অংশ নিচ্ছেন 42 জেলার মুসল্লিরা। ঝুঁকি নেই, জানালেন র্যাব মহাপরিচালক। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যাত্রীবাহী বিমানটিতে 60 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিল। দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযান চলছে। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সাথে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, রিগ্যানের দিকে যাওয়ার সময় আকাশেই PSA এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেটের সঙ্গে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে আমাদের সর্বশেষ খবর জানিয়েছেন প্রবাসী সাংবাদিক রাকিব হাসান। ধন্যবাদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দরের কাছেই একটি যাত্রীবাহী বিমান এবং সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা গেছে। মূলত বুধবার রাতে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 5342 যা কানসাসের উইচিটা থেকে রওনা হয়েছিল, এটা মূলত রিগান বিমানবন্দরে অবতরণের সময় মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশের সংঘর্ষের ঘটনাটি ঘটে। আর এই সংঘর্ষের পর উভয় উড়োজাহাজ পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। বিমানটিতে 64 জন আরোহী ছিলেন বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা পোটোম্যাক নদী থেকে এখন পর্যন্ত 18টি মরদেহ উদ্ধার করেছেন। তবে এখন পর্যন্ত জীবিত কোনো ব্যক্তিকে উদ্ধারের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর রিগান বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে। এদিকে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এই ঘটনাটির তদন্ত শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছে এবং পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলেছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত আমার। এবার মাওলানা জুবায়েরপন্থী সূরায়ে নেজামে প্রথম পর্বে 2 ধাপে ইজতেমার আয়োজন করেছে। প্রথম পর্বে 31 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 3 ফেব্রুয়ারি, আগামী 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের দ্বিতীয় পর্বে 14 ফেব্রুয়ারি শুরু হয়ে 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ময়দান পরিদর্শনে এসে যে কোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত আছে পুলিশ বাহিনী, বলেছেন IGP। কোনো সমস্যা ছাড়াই এবার ইজতেমা সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদী ধর্মপ্রাণ মুসল্লিরা। ইজতেমার নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিয়মিত বাহিনী, পুলিশ, র্যাব সহ অন্যান্য বাহিনী মোতায়েন আছে এবং পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও এবার মোতায়েন আছে। তা আমরা নিরাপত্তার জন্য, সার্বিক নিরাপত্তার জন্য র্যাবের আপনার ফুট পেট্রোল, গাড়ির টহল এবং মোটরসাইকেল টহল, স্ট্যাটিক ফোর্স, রিজার্ভ ফোর্স এবং আমরা ড্রোন ব্যবহার করতেছি এবং সিসিটিভি প্রায় 120টার উপরে সিসিটিভি বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন আছে এবং আমাদের কন্ট্রোল রুম থেকে এগুলি নিয়মিত মনিটর করা হবে।
দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী আরিফ খান আবির। সেখানকার সর্বশেষ তথ্য জানবো তার কাছ থেকে। আবির, ইজতেমা ময়দানে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। অরণ্য, আপনি যেমনটি বলছিলেন, অর্থাৎ হচ্ছে বাদ মাগরিবের পর ভারতের মাওলানা দাউলা সাহেবের আহ্বায়নের মধ্য দিয়ে এবারের টঙ্গী ইজতেমা শুরু হয়েছে। অর্থাৎ হচ্ছে আপনার মাগরিবের পরই সেই আহ্বায়নটি অনুষ্ঠিত হবে। এবং এর আগে কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে চলে এসেছে। এবং যেটা বলছেন যে ইজতেমার আগত মুসল্লিদের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে হচ্ছে আজ রাতেও সারা রাত ব্যাপী কিন্তু হচ্ছে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসবেন। আমরা এখন রয়েছি ইজতেমা ময়দানের যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুমের সামনে থেকে। আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিকে থেকে হচ্ছে পুরো ইজতেমা ময়দানটি হচ্ছে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এখান থেকে আসলে পুরো ইজতেমা ময়দানটি হচ্ছে আপনার সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা হচ্ছে ইজতেমা ময়দানের যিনি আপনার হচ্ছে সুরাই নেজামের মিডিয়া যে সমন্বয়ক রয়েছেন হাবিবুল্লাহ রায়হান, তার সাথে কথা বলবো যে আসলে এবারের ইজতেমাটি আসলে একটু ভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি যে দুইটি ধাপে আপনারা করতে যাচ্ছেন। তো সেই ধাপগুলো কি কি হবে, আর এই ইজতেমার সার্বিক প্রস্তুতি কি রয়েছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমা শুরু হতে চলেছে, যা কিনা জানুয়ারির 31 ফেব্রুয়ারি 1-2 প্রথম ধাপ এবং 3, 4, 5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। এবং দুটি ধাপই হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নেজামের অধীনে ইনশাআল্লাহ পরিচালিত হবে। ইজতেমার প্রথম ধাপে আমাদের প্রায় 41টি জেলা এবং 22টি জেলা। অনেকের একটা প্রশ্ন যে আজ বৃহস্পতিবার দিন কেন শুরু হচ্ছে, এটা তো শুক্রবার শুরু হওয়ার কথা ছিল। আসলে আরবিতে আমরা জানি যেটা সূর্যাস্ত অর্থাৎ মাগরিবের যখন আজান হয়ে যায় তখন থেকে আরবি তারিখটা পরিবর্তন হয়, যেটা ইংরেজিতে রাত 12টার আবার পরিবর্তন হয়। সেই হিসাবে আমরা আসলে শুক্রবার দিন শুরু করছি। আজ বাদ মাগরিব ইনশাআল্লাহ এটার আনুষ্ঠানিকতা ভারতের মাননীয় ইব্রাহিম দেওলা সাহেবের আহ্বানের মধ্যে দিয়ে শুরু হবে। এবং এটার 2রা ফেব্রুয়ারি আনুমানিক সকাল 9টা থেকে 10টার ভিতরে দোয়ার মধ্য দিয়ে ইজতেমার প্রথম ধাপ শেষ হবে। এবং 3রা ফেব্রুয়ারি প্রায় মাগরিবের ওয়াক্তের সাথে সাথে আমাদের ওই পর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে ইনশাআল্লাহ। এবং 5ই ফেব্রুয়ারি সকাল 9টা থেকে 10টার ভিতরে দোয়ার মধ্য দিয়ে শেষ হবে। ইজতেমাকে সামনে রেখে আমাদের ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি মেহমান আসা শুরু করেছে। সঠিক সংখ্যাটা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন আমাদের প্রায় 10,000 সাথী আমাদের বিভিন্ন ইজতেমার মাঠের ভিতরে যে রোডগুলা রয়েছে এবং বিভিন্ন গেটগুলোর ভিতরে চিহ্নিত হিসেবে পাহারাদারি করতেছে এবং পুলিশের পক্ষ থেকে প্রায় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা কায়েম করেছে। আলহামদুলিল্লাহ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি, শুনছিলেন অর্থাৎ হচ্ছে আপনার সুরায়ে নেজামের যে মিডিয়া সমন্বয়ক রয়েছেন হাবিবুল্লাহ রায়হান, তিনি জানাচ্ছিলেন বিস্তারিত তথ্য। আমরা কিন্তু বিদেশি খিত্তার পাশেই রয়েছি। আমরা কিন্তু বিদেশি খিত্তায় দেখেছি যে আপনার সেখানে মালয়েশিয়া, থাইল্যান্ড, তারপরে আপনার পার্শ্ববর্তী ভারত, সৌদি আরব, দুবাই, ওমান থেকে শুরু করে বিভিন্ন দেশের মুসল্লিরা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং আগামীকালকে সকালেও আপনার বেশ কিছু ফ্লাইটে আসবেন তারা ইজতেমায় যোগ দিতে। আমাদের কথা হয়েছিল গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খানের সাথে। তিনি বলেছেন প্রায় 7,000-এর উপরে পুলিশ সদস্যরা পুরো ইজতেমা ময়দানটাকে ঘিরে রেখেছে, অর্থাৎ যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। এবং আমাদের কথা হয়েছিল গাজীপুরের যিনি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুনতাসেম বিল্লাহ, তিনি জানিয়েছেন অর্থাৎ হচ্ছে এখানকার মুসল্লিদের যে অজুখানা এবং মুসল্লিদের যে হচ্ছে আপনার টয়লেট গুলো রয়েছে, পাবলিক টয়লেট এবং আশপাশে যে ফুটপাতে যে বাজার ঘটে এবং সেই বাজারের মাধ্যমে কিন্তু যে যানজট গুলো তৈরি হয় সেগুলো উচ্ছেদ অভিযান, অর্থাৎ সব দিক থেকে কিন্তু এবার ইজতেমায় বাড়তি সব আয়োজন কিন্তু রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, তেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে খুব সুন্দরভাবে ইজতেমা ময়দানের আশপাশের সব পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যদিও আপনার এর আগে ময়দানকে কেন্দ্র করে যে আপনার দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা ছিল সেটি কিন্তু একেবারেই এখন স্বাভাবিক হয়ে গেছে। দুই পক্ষই তারা কিন্তু হচ্ছে ইজতেমার তারিখ এবং আয়োজন নিয়ে তারা কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং সেইভাবে কিন্তু তারা আয়োজন করেছে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে মাওলানা সাদ কান্ধলভির যে অনুসারীরা তারাও তাদের যে সময়ের মতোই কিন্তু তাদের ইজতেমাটি করবে, অর্থাৎ হচ্ছে মাগরিবের পরেই মূল আনুষ্ঠানিকতা শুরু হয়ে যাবে। আগামীকালকে কিন্তু বৃহৎ একটি জুমার নামাজের আয়োজন কিন্তু রাখা হয়েছে এই ইজতেমা ময়দানে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ইজতেমা ময়দান থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী আরিফ খান আবিরের সঙ্গে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই আগস্ট গণ আন্দোলনে পুলিশের উপপরিদর্শক মনাল হোসেন ভুইয়ার ছেলে তাইমের নিহতের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
একই সঙ্গে 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। জুলাই আগস্ট গণ আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হন পুলিশের উপপরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে তাইম। সেই ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় পুলিশের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে। পরে তাদের এই মামলায় গ্রেফতার দেখানো হয়। শুনানিতে প্রসিকিউটর আদালতকে বলেন, পরোয়ানার আদেশ তামিল করছে না পুলিশ। কেন গ্রেপ্তার হয়নি এই বিষয়টা বলবো, সন্তুষ্টি বা অসন্তুষ্টির বিষয় এখানে না। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত 4 আগস্ট ফার্মগেটে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী গোলাম নাফিজ নিহতের ঘটনায় 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সে যাত্রাবাড়ি জোনের এসি ট্রাফিক তানজিল এবং যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনদের ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য। তা আমরা ইনভেস্টিগেশন চালাচ্ছি। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য 2 মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করে 6 এপ্রিল দিন ধার্য করেছে। এছাড়া মামলার তদন্তে তদন্ত সংস্থাকে তল্লাশি, জব্দ নথি যাচাই করার অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সকাল থেকে অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে ঢাকার বাতাস। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সূচক থেকে তথ্য জানা গেছে। সকালে ঢাকার বায়ুর মানের স্কোর ছিল 267। তালিকার শীর্ষে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর 328। 3-এ রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, সেখানকার বায়ুমান 194। 4-এ থাকা ইরানের রাজধানী তেহরানের বায়ুমান 183 এবং 5-এ থাকা ভিয়েতনামের হানইয়ের বায়ুমান 181। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় 3 জনের নাম বাদ দিয়েছে কর্তৃপক্ষ। তারা হলেন মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোর্শেদ। বুধবার মধ্যরাতে একাডেমির ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়। বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা সভা বুধবার অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করা হয়। চূড়ান্ত ঘোষণা অনুযায়ী কবিতায় মাসুদ খান, নাটক এবং নাট্য সাহিত্যে শুভাশিস সিনহা, গদ্য প্রবন্ধে সলিমুল্লাহ খান, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান ক্যাটাগরিতে রেজাউর রহমান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদকে পুরস্কার প্রদান করা হবে। নিচ্ছি বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি। বিরতির পর ফিরে এসে থাকছে। সিরিয়ার ডিফ্যাক্টো লিডার আহমেদ আল শারাকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট নিযুক্ত, সংবিধান স্থগিত। চাঞ্চল্যকর মিরপুরের ব্লেড বাবু হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে প্রধান 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সুইচ গিয়ার চাকু। সকালে রাজধানীর ডিএমপি মিডিয়ার এক সংবাদ সম্মেলনে একথা জানান গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, আধিপত্য বিস্তার এবং চুরি ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয় ব্লেড বাবু। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে আরও 2 আসামি রাজন এবং রনিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তবে অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের সংঘটিত হয়েছিল। সর্বশেষ গত রাত 29শে জানুয়ারি দিবাগত রাত 1 ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই হত্যাকাণ্ডের যে মূল আসামি, যে ওই প্রত্যক্ষভাবে শারীরিকভাবে তাকে আঘাত করেছে এবং স্টেপ ডাউন করেছে, টঙ্গিবাড়ি থানা এলাকা হতে এই মামলার 3 এবং 4 নম্বর এজাহারনামী আসামি রাজন এবং রনি, যারা আপন 2 ভাই, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সুইচ গিয়ারটি, চাকু সদৃশ যে সুইচ গিয়ারটি, রক্তমাখা চাকুটি আমরা উদ্ধার করতে সক্ষম হই।
রাজধানীতে স্বেচ্ছাসেবক দল কাফরুল থানা শাখার আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে সদস্য সচিব মোহাম্মদ সুমন হোসেনের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফরিদ হোসেন। প্রধান বক্তা ছিলেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি। পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। শঙ্কার সম্ভাবনা এবং দৃশ্যমান অগ্রগতির মধ্য দিয়ে চলছে লক্ষ্মীপুর রামগতি উপজেলার ৩১ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ। ৩১ কিলোমিটারকে ৩৩০ মিটার করে ১০২টি প্যাকেজে ভাগ করে চলছে কাজ। কিছু প্যাকেজের কাজ চলমান রয়েছে, তবে কিছু প্যাকেজের কাজ এখনো শুরুই হয়নি। এতে সামনের বর্ষায় ভাঙার আশঙ্কা নদী পাড়ের বাসিন্দাদের। লক্ষ্মীপুর থেকে সহকর্মী ডালিম কুমার দাস টিটুর প্রতিবেদন জানাচ্ছেন শেখ ফাহিম, ক্যামেরায় ছিলেন সুজন দাস। যুগের পর যুগ লক্ষ্মীপুরের রামগতি কমলনগরে মেঘনা নদীর ভাঙনের শিকার নদীপাড়ের বাসিন্দারা। নদীগর্ভে বিলীন হয়েছে ভিটে, ফসলি জমিসহ বহু স্থাপনা। ভাঙনের কবল থেকে তাদের মুক্তির আশার আলো জ্বেলেছে রামগতি উপজেলার ৩১ কিলোমিটার বাঁধ নির্মাণের উদ্যোগ। ৩১ কিলোমিটারকে ৩৩০ মিটারে ভাগ করে ১০২টি প্যাকেজে হচ্ছে এই বাঁধ নির্মাণ। এর মধ্যে ৯২টি প্যাকেজের ওয়ার্ক অর্ডার হয়েছে, কিছু প্যাকেজের কাজ চলমান। তবে বেশ কিছু প্যাকেজের কাজ এখনও শুরুই হয়নি। এতে আসছে বর্ষা মৌসুমে আবারও ভাঙন আতঙ্কে রয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। তো এই শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ নিরক্ষর হচ্ছে, অতএব নদীর কাজটা আমরা দ্রুত হওয়ার জন্য কামনা করছি। হাত গরম তো না ভাঙতে ভাঙতে দেশে আছে, দেশে ভাঙতে যদি বেয়ে যদি নাও আমরা দেশে আর থাকতে যদি বেয়ে লাঙ্গলাই বালা কোনো গতুয়ার তুলবে কুদরত নেই। এখন বান টান কিছু ওদের লগে দেখা নাই, মরণ ছাড়ার উপায় নেই। দাবি জানাবো যেন এই কাজের নদী বাঁধের যে কাজ চলমান, এই কাজটি অতি দ্রুত এবং মানসম্মতভাবে কাজটি করা হয়। এখনো 40% কাজ আছে, যেটা আছে সেটা আমি অন্তত ৩৫ দিন থেকে ৪০ দিনের ভিতরে শেষ করব। যদিও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, প্রায় ৩০৯০ কোটি টাকার এই প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে। কয়েকটি প্যাকেজের ডাম্পিং চলছে। খুব শীঘ্রই ডাম্পিং শেষ করে শুরু হবে ব্লক ডাম্পিং এবং মূল বেড়িবাঁধ নির্মাণের কাজ। আগে আমাদের রিভার ট্রেনিংটা করতে হবে, দেন হচ্ছে বাঁধটা নির্মাণ করতে হবে। রিভার ট্রেনিং কিন্তু শেষ নয়, বাঁধ নির্মাণ করে কিন্তু বাঁধটা আবার ভেঙে যাবে, যেটা এই অঞ্চলের আমাদের এই এলাকার সবচেয়ে প্রধান সমস্যা। রিভার ট্রেনিংটা প্রায় শেষ পর্যায়ে, অনেক ক্ষেত্রে বাঁধ আপনি দৃশ্যমান দেখতে পাচ্ছেন। ইনশাআল্লাহ এবছর আপনি আরও দৃশ্যমান দেখতে পারবেন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী নদী ভাঙনে জেলার ৩১টি বড় হাটবাজার, ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান, ৩০টি সাইক্লোন সেন্টার, ৫২টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার, প্রায় ৪০০ কিলোমিটার কাঁচা পাকা সড়ক, প্রায় ৫০,০০০ একর ফসলি জমি ও ৪৫,০০০ ঘরবাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবারে ভিন্ন প্রসঙ্গ। দেশকে নরকে পরিণত করেছিল শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা শিশু কিশোরদের হত্যা করে তাদের আন্দোলনে কেউ সাড়া দিবে না। জনগণ প্রত্যাশা করছে আওয়ামী খুনিদের বিচার। আনসারুল ইসলামের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে তাদেরকে সহায়তায় কাজ করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার নামক সংগঠনটি। এই ধারাবাহিকতায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবন্ধীকে ১ লাখ টাকা দেওয়া হয় রিকশা কেনার জন্য। নগদ টাকা হাতে তুলে দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে বক্তব্যে তিনি বলেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যুবলীগ ছাত্রলীগের চেয়েও নিকৃষ্ট ভূমিকা পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য। প্রধানমন্ত্রীত্বের জোরে আপনি এই কাজগুলো করিয়ে নিয়েছেন। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বর্তমান প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তুলে বিএনপির এই নেতা বলেন, এখনও কেন খুনিদের গ্রেফতার করা হচ্ছে না। ঢাকা শহরের বিভিন্ন জায়গায়
শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না। অথচ এই পার্টি অফিস থেকে একটি মিছিল বের হওয়ার সাথে সাথে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করত সেই মিছিলের উপর। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের খুনিরা কাদের সহযোগিতায় এখনো পালিয়ে রয়েছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলে জানান রুহুল কবির রিজভী। তার বিচার যদি এদেশের মানুষ দেখতে পায় তাহলে বুঝবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সঠিক পথে এবং সাহসের সাথে তারা কাজ করছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এনামুল হাসান রোমান বলেন, চাঁদা না পেয়ে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা করে মাদক ব্যবসায়ী মহিউদ্দিন অঞ্জন ও বাদল। এছাড়া মামলা তুলে না নিলে প্রকাশ্য দিবালোকে পুরো পরিবারকে মেরে ফেলার হুমকিও দেয় সন্ত্রাসীরা। এ সময় ভুক্তভোগী সুষ্ঠু বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজধানীর রামপুরায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ শেখ ফরিদ হোসেন। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোহসিন সিদ্দিকী রনি। সভাপতিত্ব করেন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলম। স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিন সহ অন্যান্যরাও এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর AKM আজিজুল হককে বরণ করে নিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 5 আগস্টের পর হাসপাতালটি ছিল অভিভাবক শূন্য। এরপর থেকে প্রফেসর খালিদ মাহমুদ শাকিল হাসপাতালের উপপরিচালকের দায়িত্ব নেন। গতকাল পরিচালনা বোর্ডের সভাপতি মনোনীত হন অধ্যাপক ডক্টর AKM আজিজুল হক। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে যেসব ডাক্তার বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে সঠিক মূল্যায়ন করা হবে। এবারে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। টাঙ্গাইলের মধুপুর শুধু আনারসের জন্যই দেশখ্যাত নয়, ফেলনা আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে উন্নত মানের ফাইবার সুতা। এসব ফাইবার সুতায় তৈরিকৃত নানা তৈজসপত্র দেশ ছাড়িয়ে যাচ্ছে বিদেশেও। সুযোগ সৃষ্টি হচ্ছে স্থানীয় বেকার নারী পুরুষ শ্রমিকের। ফাইবার তৈরির উচ্ছিষ্টাংশে হচ্ছে গোখাদ্য। কৃষি বিভাগ বলছে উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে তারা। টাঙ্গাইলের মধুপুর প্রতিনিধি হাবিবুর রহমানের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। এভাবেই নিত্যদিনে নারীদের হাতে ফেলনা আনারসের পাতা মেশিনে ঘুরে বেরিয়ে আসছে আঁশ। কয়েক হাত ঘুরে সোনালি আঁশের মতো পানিতে ধুয়ে হচ্ছে ছোট ছোট আঁশের বান্ডিল। রোদে শুকানো হচ্ছে সাদা রঙের চকচকে চিকন আঁশ। হাতের জাদুতে ফেলনা আনারসের পাতায় আঁশের হাত ঘুরিয়ে তৈরি হচ্ছে উন্নত মানের শৌখিন পণ্য। আমাদের যে কারখানাটা হয়েছে সেই কারখানাটা খুব ভালো। এই পাতা দিয়া সুতা তৈরি হচ্ছে এবং কি যে অবশিষ্ট যে খাবার থাকে ওইটা কিন্তু গরুর খাবার হচ্ছে। পাতা দেওয়া যে সুতাটা তৈরি হতেছে এটা আমার এলাকার মহিলা বা পুরুষ এরা কাজ কাম করতেছে, এর জন্য এলাকাটা খুব উন্নত হতেছে। এই শিল্পের প্রসার ঘটাতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ফ্যাক্টরির কারণে অনেক দরিদ্র ফ্যামিলির সংসার ভালোভাবে চলতেছে এবং আমাদের মধুপুরের অর্থনীতির ভালো একটা যোগান আসতেছে। সরকারের পক্ষ থেকে এই শিল্পকে সহায়তা করতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন এই সরকারি কর্মকর্তা। বর্তমান সময়ে আনারস চাষের পাশাপাশি আনারসের পাতা থেকেও প্রচুর পরিমাণে ফাইবার এবং সুতা উৎপাদিত হচ্ছে এবং যার মাধ্যমে প্রচুর পরিমাণে কিন্তু বৈদেশিক মুদ্রা আহরণের অপর একটা সম্ভাবনা রয়েছে। আমার কৃষি দপ্তর এবং আমার মাঠ পর্যায়ে যে সরকারি কৃষি কর্মকর্তাবৃন্দ যারা কর্মরত আছেন তারা সময় সময় তাদের প্রয়োজনীয় নির্দেশন দিচ্ছে। সম্ভাবনাময় আনারসের পাতাকে কাজে লাগাতে পারলে মধুপুর হতে অর্থনীতির এক নতুন সম্ভাবনা। উন্নত আঁশে তৈরি পণ্য দখল করতে পারে বিদেশি বাজার। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে খেলার খবর। ফুটবল। ক্লাব ব্রুগের বিপক্ষে 3-1 গোলে জিতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টিকে রইল ম্যানচেস্টার সিটি। লিগ পর্বের শেষ রাউন্ডের বাঁচা মরার ম্যাচে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে বেলজিয়ান প্রতিপক্ষকে 3-1 গোলে হারিয়েছে ম্যান সিটি।
এতে পয়েন্ট তালিকার 22তম স্থান থেকে প্লে অফে খেলা নিশ্চিত করেছে সিটিজেনরা। 32 দল নিয়ে নতুন ফরম্যাটের পয়েন্ট তালিকার শেষ 12টি ক্লাব। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, 18 জনের মরদেহ উদ্ধার, বিমানবন্দর বন্ধ ঘোষণা। দেশকে নরকে পরিণত করেছিল শেখ হাসিনা, বললেন রিজভী, আবারও ফিরতে মরিয়া আওয়ামী দোসররা। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে তিতুমিরের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, অধ্যক্ষের বিচার দাবি। এবং টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা, প্রথম পর্বে অংশ নিচ্ছেন 42 জেলার মুসল্লিরা। ঝুঁকি নেই জানালেন র্যাব মহাপরিচালক। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।